বিশ্বাস করি, আশা করি আমাদের সেনাপ্রধান তার সঠিক পথেই আছেন এবং জনগণের অন্তত প্রধান অংশ তাকে সমর্থন করবেন, যতই প্রোপাগান্ডা চলুক না কেন। চারিদিকে খবর রটে গেছে, যে খবর শিহরণ জাগানোর মতো। সবখানে যে আলোচনাটা চাওর হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে। দেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কথায় অশনি সংকেত। আমি সেনাপ্রধান কি বলেছেন সেই প্রসঙ্গে যাওয়ার আগে, সেনাপ্রধান কালকে একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সেনাপ্রধান কি আসলে কারো দালাল হয়ে কাজ করছেন কিনা, এবং ডক্টর ইউনূসের হাত থেকে তিনি সরে যাচ্ছেন কিনা, এবং আলাদাভাবে তিনি শাসন করতে চাওয়ার একটা সম্ভাবনা আছে কিনা তার বক্তব্যের মধ্যে, এমন নানা আলোচনা হচ্ছে। তো আসলে মূলত সেনাপ্রধানের বক্তব্যে কি বোঝা যাচ্ছে এবং জরুরি অবস্থা জারি করার মতো অবস্থা হচ্ছে কিনা, আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কয়েকটি আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান গতকাল কিছু কথা বলেছেন কিছু সেনা সদস্যের একটা জমায়েতে। তার এই বক্তব্যকে নানা রকমভাবে ব্যাখ্যা অনেকেই করবেন এবং এর মধ্যে শুরু হয়ে গেছে, আমি সামাজিক মাধ্যমে দেখলাম। এবং তার বক্তব্যর মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে তাকে কারো না কারো দালাল বানিয়ে দেয়া যায়। আমরা খেয়াল করছি শেখ হাসিনার সময় যেমন অনেকের গায়ে ট্যাগ করা হতো, জঙ্গি শিবির, স্বাধীনতা বিরোধীদের দোসর, এরকম নানান নানান ট্যাগ, সেই ট্যাগের প্রবণতা কিন্তু এখনও রয়ে গেছে। এখন ভারতের দালাল বা কারো পছন্দ না হলে বিএনপির দালাল, এরকম নানান রকম দালাল বানানোর চেষ্টা, এমনকি আওয়ামী লীগের দালাল, সেরকম চেষ্টা করা হচ্ছে। তাকেও কোনো না কোনো দালাল ট্যাগ দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে যত দিন যাবে এই বিতর্কটা আরও ঘনীভূত হবে এবং তাকেও দালাল বানিয়ে দেওয়ার চেষ্টা জোরে সোরে হবে। এখনও হয়েছে, আমি ফেসবুকে দেখলাম কিছু মানুষজন একই ধরনের আলাপ করতে চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে বিষয়টা কি, উনি কি বলেছেন। উনি যেটা করেছেন, সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব বলেছেন। কি বলছেন? জনাব ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেন, আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, ধৈর্য ধরে রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটা করে যেতে হবে। দেশ ও জাতির জন্য সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর বলছেন, দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এখন যেটা পড়ছি এটা নিয়েই নানান কথাবার্তা এবং ভবিষ্যতে এটাই একটা ইস্যু হয়ে দাঁড়াবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার না পেয়ে যাই, দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে। এই বাক্যটা আমি আবার একটু পড়ব এবং সেটা আরেকটু অ্যানালাইজ করব। কোনো উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়। বল প্রয়োগ করতে গেলে একেবারে প্রপোর্শনেট, মানে যতটুকু না করলেই নয়, যেন হয়। যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ইনশাল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি, আমরা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো, একটা সুন্দর দেশ পাবো ইনশাল্লাহ, যোগ করেন সেনাপ্রধান। আমি ওই বাক্যটায় আসছি, তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ তিনি তার বাহিনীকে দিয়েছেন। যেহেতু তার বাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, তারা আইনশৃঙ্খলা রক্ষার কাজ করছেন, এমনকি একটা বিশেষ অপারেশন ডেভিল হান্ট তারা পরিচালনা করছেন। আমি ডেভিল হান্ট নিয়ে যখন কথা বলেছি তখন এই মানে আমার টেক ছিল যে এই ধরনের অভিযান খুব ঝুঁকিপূর্ণ। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যখনই আমরা এমন কিছু করেছি তখনই কোনো না কোনো অঘটন ঘটেছে, মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। আর বিশেষ করে সেনাবাহিনী যখন এই কাজগুলোতে যায়, যেটার জন্য তারা ট্রেইনড না, তারা কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ট্রেইনড না, তারা একজন দেশের নাগরিককে, অপরাধীকে যদি পাকড়াও করে, ধরে ফেলে, তাকে কিভাবে ইন্টারোগেট করতে হবে সেই ব্যাপারেও যথেষ্ট ট্রেইনড না। সুতরাং তাদের দিক থেকে বল প্রয়োগের ক্ষেত্রে প্রপোর্শন মেনটেন না করার সম্ভাবনা অনেক বেশি। ঝুঁকি আছে। কাস্টাডিতে 17 জন মানুষ মারা গেছে, এর মধ্যে সেনাবাহিনীর কাস্টাডিতেও আছে, পুলিশের কাস্টাডিতেও আছে, কিন্তু মারা গেছেন। এবং 2 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলেন কয়েকদিন আগে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বল প্রয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা দেয়া আমরা খুবই ওয়েলকাম করব। আমরা কোনোভাবেই চাই না আওয়ামী লীগের মতো অসভ্য বর্বর যেসব মানুষ আছে তাদেরও মানবাধিকার লঙ্ঘিত না হোক। কোনোভাবে এটা চাই না যে তার মানবাধিকার লঙ্ঘিত হবে। তার মানবাধিকার প্রিজার্ভ করে আমরা বিচার করব। শেখ হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি, তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে আমরা আমাদের দেশটা একটা উদার গণতান্ত্রিক
দেশ হিসাবে গড়ে তুলতে চাই যেখানে মানবাধিকার প্রিজার্ভড হবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা প্রিজার্ভড হবে, নাগরিক অধিকার প্রিজার্ভড হবে। যাক, সেই বাক্যটায় আসি যেটা নিয়ে অনেকেই ডিবেট করছেন, কারণ এখন নির্বাচনের আলাপ করাটাও একটা কেমন যেন একটা ক্রিমিনাল অফেন্সের মতো হয়ে গেছে। জনাব ওয়াকারুজ্জামান বলছেন যতদিন না, মানে বলছেন দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। সেটা কতদিন? বলছেন যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার না পেয়ে যাই, দেশে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে এবং ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা যাবে না। এটার একটা অন্য ডাইমেনশনও আছে, আমি সেই জায়গায় আসব। তাহলে নির্বাচনের কথা তিনি আবার আনলেন, তারা ততদিন পর্যন্ত ধৈর্য ধরে কাজ করতে হবে যতদিন না একটা নির্বাচিত সরকার আসে এবং দেশটা শান্তি শৃঙ্খলার মধ্যে যায়। তার মানে ওনার এই বাক্যের ইন্টারপ্রিটেশন এমন হতে পারে, নির্বাচিত সরকার আসলেই দেশে প্রকৃত অর্থে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, মনে হতে পারে। আমার মানে ইন্টারপ্রিটেশন করাই যায় এই বাক্যটা থেকে। এটাই আসলে অনেকের প্রবলেমের জায়গা। অনেকে মনে করছেন নির্বাচনে একটা নিকাশ পিছিয়ে দিতে হবে। আমরা একটু পেছনে যদি যাই, আমাদের সেনাপ্রধান প্রথম সম্ভবত নির্বাচনের ব্যাপারে একটা টাইম টেবিল, একটা আউটলাইন দিয়েছিলেন। আমাদের প্রধান উপদেষ্টা তখন দেশের বাইরে ছিলেন। তখন জনাব ওয়াকার রয়টার্সের সাথে একটা ইন্টারভিউতে তিনি 1.5 বছরের জন্য সরকারকে, 1.5 বছরের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছেন, এই ধরনের একটা মন্তব্য করেছিলেন। প্রচুর কথাবার্তা হয়েছে, কিন্তু আমরা দেখছি এখন ব্যাপারটা আসলে মোটামুটি সেদিকেই যাচ্ছে। নট অনলি দ্যাট, তিনি বাংলাদেশের রাজনীতির মাঠে নেগেটিভ কোনো কিছু, মানে কারসাজি করা, এই সরকার বা অন্য কোনো সরকার আনা, এসব নানান কারসাজির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। বেগম খালেদা জিয়া যখন ব্রিটেনে গেলেন, তার আগে তিনি তার সাথে পার্সোনালি গিয়ে দেখা করে এসছেন। এটাকেও আমি মনে করি একটা এন্ডোর্সমেন্ট যে সামনে গণতান্ত্রিক প্রসেস আসবে এবং সেখানে বিএনপি একটা গুরুত্বপূর্ণ এই মাঠের খেলোয়াড় হিসেবে থেকে যাবে। এগুলো উনি করেছেন। তার এই বক্তব্য আরও এর বাইরেও তিনি নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, নির্বাচিত সরকার নিয়ে কথা বলেছেন। সুতরাং তার অবস্থানটা আমরা আসলে বুঝতে পারছি, তিনি বাংলাদেশে একটা নির্বাচিত সরকার এবং সেটা তার যে একটা টাইম ফ্রেম আছে, তিনি সেরকম একটা টাইম ফ্রেমের মধ্যেই চান। এখন এই আলাপটা আছে, এই আলাপটা আমি নিজেও করেছি যে একজন সেনাপ্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি তো আসলে সরকারের অধীনে কাজ করেন, তিনি সরকারকে সাহায্য করছেন, এই আলাপটা তো হতে পারতো না। কিন্তু আসলে এটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন যেখানে আসলে আমাদের সেনাবাহিনী একটা ডিফারেন্ট ভূমিকা নিয়ে আছে, ডিফারেন্ট সক্ষমতা নিয়ে আছে। ফলে এখন উনি যখন নির্বাচনের কথা বলছেন এরকম সময়ের মধ্যে, তাকে বিএনপি দালাল বানিয়ে দেওয়া হতে পারে, কারণ বিএনপি নির্বাচন চাইছে। নট অনলি দ্যাট, ভারতও ইদানিং দেখছি বাংলাদেশের নির্বাচনটা হওয়ার ব্যাপারে তাদের কথা বলছে এবং নির্বাচিত সরকারের সাথেই তাদের সম্পর্ক ভালো হবে এমন আলাপ করছে। ভারতের সেনাপ্রধান এটা করেছিলেন, ভারতের থিঙ্ক ট্যাঙ্কের লোকজন বিভিন্ন টকশোতে এই কথা বলছেন। ফলে নির্বাচন ঠিকঠাক সময়ে বেশি দেরি না হয়ে যাক, এটা কাউকে ভারতের দালালও বানিয়ে দিতে পারে। ফলে জনাব ওয়াকারের গায়ে বিএনপির দালাল, ভারতের দালাল, যে কোনো ট্যাগ বা উভয়টি, এমনকি আওয়ামী লীগের দালালও আসতে পারে, কারণ আওয়ামী লীগের দিক থেকেও একটা নির্বাচিত সরকারের কথা, নির্বাচনের কথা বলা হয়েছে। জনাব আরাফাতকে আমরা দেখেছি কিছুদিন আগেই এই ধরনের একটা স্টেটাস তিনি দিয়েছিলেন। বাংলাদেশে কি অবিশ্বাস্য ব্যাপার, আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছি, কিন্তু এখানে নির্বাচনের আলাপটা করা যাবে না, করলেই তারা অনেক কিছু হয়ে যাবে, তারা খারাপ হয়ে যাবে। এবং জনৈক পাবলিক ইন্টেলেকচুয়াল বদমায়েশ বলেছেন রাজনৈতিক দলগুলোকে, তারা নির্বাচন, আমি আসবো, ওরা আমি বলি করে বলা হচ্ছে না, করা হচ্ছে না, তাকে নিয়ে এক্সক্লুসিভলি কথা বলতে চাই। যাই হোক, তিনি নির্বাচন চেয়ে সব দল লুটপাট করতে যেতে চায় বলে তাদেরকে বদমাশও বলেছেন, একদম এই শব্দটাই ব্যবহার করেছেন। সুতরাং আমাদের এই চর্চা আছে, কিন্তু না, সেখানে এখন যেন ওয়াকারুজ্জামান সেই পথে হাঁটছেন না এবং এজন্যই বোধ করি তাকে বিভিন্ন জায়গা থেকে টার্গেট করা হয়েছিল। সেই 5 আগস্টের পর থেকে 2জন ব্যক্তিকে সরার জন্য কয়েকজন, জনাব আসিফ নজরুল আছেন, প্রেসিডেন্ট আছেন, এবং জনাব ওয়াকারুজ্জামানকে তার পজিশন থেকে, তার পদ থেকে সরানোর জন্য সিস্টেম্যাটিক চেষ্টা, সিস্টেম্যাটিক চাপ দেওয়া হয়েছিল। বুঝতে পারি কারণগুলো কি, কারণ আসলে উনি কারো পরিকল্পনার পথে বাধা, যারা বিপ্লবী সরকার তৈরি করার নামে বা অন্য কোনোভাবে রাষ্ট্রের ক্ষমতা দখল করতে চান, সেখানে বাদ সাধছেন জনাব ওয়াকার। তিনি সোফার বাইরে থেকে যতদূর দেখি, আমার কাছে কোনো ইন্টারনাল খবর নেই, আমি ভেতরের কিছু জানি না, ভেতরের কিছু জানলেও কখনো সেটা নিয়ে কথা বলি না, বাইরে থেকে দেখতে পাচ্ছি যে তিনি আসলে নির্বাচনের দিকেই দেশটা সুষ্ঠুভাবে এগিয়ে যাক, কোনো যদি কিন্তু ছাড়া, এবং সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা মনে করছেন।
এটাই তাকে দালাল বানিয়ে দিতে পারে এবং সামনে যখন নির্বাচন নিয়ে চাপানুতোর বাড়তে থাকবে তাকে এই ধরনের অবস্থান সম্ভবত আবারও নিতে হবে, তখন তিনি আরও বেশি টার্গেটে পরিণত হবেন। আরেকটা ব্যাপার একটু বলে রাখা ভালো, আরেকটা ন্যারেটিভ মাঠে আছে, সেটা হলো সেনাবাহিনী যখন মাঠে থাকছে, যখন ডেভিল হান্ট হচ্ছে, কোনো ফর্মে এটা বিএনপির বিরুদ্ধে ইউজড হতে পারে এই ধরনের শঙ্কা বিএনপির লোকজনের মধ্যে আছে এবং কেউ কেউ এই ধরনের সন্দেহ প্রকাশ করেন। আমি বিএনপির বাইরেরও কাউকে কাউকে দেখেছি, তারা মনে করেন এটা হওয়ার সম্ভাবনা আছে এবং অনেকে এটাকে উচিতও বলে মনে করেন। সুতরাং এরকম একটা ঝুঁকির মুখে থেকে তিনি যখন বল প্রয়োগ নিয়ে এই সতর্ক বার্তা দিলেন, সেটা যাতে ডিসপ্রপোর্শনেট না হয়, ধৈর্য ধারণ করে সবাই, সেইখান থেকে আমরা মনে করব এটাও নিয়েও যদি কারো কোনো পরিকল্পনা থেকে থাকে যে সেনাবাহিনীকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদের ভীষণ ক্ষয়ক্ষতি করে নির্বাচনকে তাদের দিকে কোনো না কোনোভাবে আনার চেষ্টা যদি করা যায়, সেই চেষ্টাতেও তিনি জল ঢেলে দিয়েছেন বলে মনে করি আমরা এই সব কথা বলে। এবং ইনি যতদিন দায়িত্বে আছেন আমাদের এটা বিশ্বাস করার যথেষ্টের বেশি কারণ আছে যে তিনি বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতে দিচ্ছেন না। সুতরাং যিনি এখন সঠিক পথে আছেন সেটা কারো না কারো ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে যায়। যখন ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে যায় তখন কাউকে ট্যাগ করা, কাউকে গালি দেওয়া, বিশেষ করে ভারতের সাথে ট্যাগ করানো তো এখন একটা রীতিমতো ঝুঁকির ব্যাপার। এবং এটা তো সত্য, ভারতও দ্রুত নির্বাচনের কথা বলছে, নির্বাচনী সরকারের সাথে, নির্বাচিত সরকারের সাথেই তাদের সম্পর্ক বেটার হবে বলছে। সুতরাং ডক্টর জনাব ওয়াকারও বলছেন তাহলে ভারতের সাথে ট্যাগ করে দিতে পারলে ঝুঁকিপূর্ণ এবং এটার মাধ্যমে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হতে পারে, তার পদক্ষেপ নেওয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা হতে পারে। কিন্তু আমি মনে করি জাতির কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য যে জিনিসটা করা দরকার সেটা ভারত বলেছে না কে বলেছে সেটা আসলে আমাদের দেখার বিষয় না। কেউ বলতে পারেন ভারত যেটা চায় তার উল্টোটা করা উচিত। সো ভারত যত আর্লি নির্বাচন চায় আমরা এটা তত পেছাবো, 5 বছর 10 বছর থাকবো। দ্যাটস স্টুপিডিটি, এটা কোনো লজিক না। আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চাই, সেটা নির্বাচন ছাড়া কখনোই সম্ভব না। সেই নির্বাচনে সব দল আসুক, জিতুক হারুক, আবার নির্বাচন হবে, পরে আবার শোরগোল হবে, কোনো ব্যর্থতা থাকলে সেটা পরে ঠিক করা যাবে, সেটা করেই ডেমোক্রেটিক প্রসেসটা এগিয়ে যায়। আমরা খুব বেশি দেরি করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, কারণ সরকার ঠিকঠাক মতো দেশ চালাতে পারছে না। যতই সব কিছু ভঙ্গুর হয়ে উঠবে, অলরেডি আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা ভঙ্গুর দেখছি, আমরা অর্থনীতিতেও ভঙ্গুরতা দেখব খুব অল্প সময়ের মধ্যে। বিশেষ করে আমাদের যখন গ্রীষ্মকাল আসবে, বিদ্যুতের চাহিদা বাড়তে থাকবে, অর্থনীতির উপরে খুব বড় চাপ পড়বে। আরও অনেকগুলো ইন্ডিকেটার্স আছে, কথা বলবো। তো ওটাও যখন ভঙ্গুর অবস্থায় চলে যাবে, সেটা আমাদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে। সেই বিপদটা হোক আবার কারো কারো চাওয়া আছে, কারণ ঘর পুড়লে অনেকে আলু পোড়া খাওয়া হয়, কিন্তু আমরা আলু পোড়া খেতে চাই না বা আমাদের ঘর পুড়ুক চাই না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকতে চাই এবং আমি আশা করি, আমি বিশ্বাস করি আমাদের সেনাপ্রধান সেই জায়গায় থাকবেন। এই সরকার যখন গঠিত হয় তখনও অনেকের অনেক পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা ভেস্তে যারা দিয়েছেন কয়েকজন মানুষ, তাদের মধ্যে তিনি একজন। এবং সেই কয়েকজন মানুষই আসলে সেই মানুষগুলো যারা এই বিপ্লবী সরকারের নামে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল, তাদের বাড়া ভাতে ছাই হয়েছে, তাদের টার্গেটে পরিণত হয়েছেন সেই কয়েকজন মানুষই। আমি বিশ্বাস করি, আশা করি আমাদের সেনাপ্রধান তার সঠিক পথেই আছেন এবং জনগণের অন্তত প্রধান অংশ তাকে সমর্থন করবেন। চারিদিকে খবর রটে গেছে, যে খবর শিহরণ জাগানোর মতো, যে খবর আতঙ্কিত হওয়ার মতো, সেই খবরই রটে গেছে। চায়ের টেবিলে, আড্ডায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্যক্তিগত আলাপে, সবখানে যে আলোচনাটা চাওর হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, দেশে সেনা শাসন আসছে। এই খবরটা নিয়ে এত মাখামাখি অবস্থা কেন, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে দিই, আমাদের পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv নামের নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা দেখতে পারেন তাদের কার্যক্রম। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেশে চাওর হয়েছে, সেনা শাসন আসছে, সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে। এই কথা চাওর হওয়ার, গতকাল থেকে এই কথা আলোচনা হওয়ার কারণটা কি? আমরা গতকালকে দেখলাম যে সেনাবাহিনীর প্রধান তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেনা নিবাসে একটা প্রোগ্রাম হলো, সেখানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বললেন যে যতদিন পর্যন্ত না নির্বাচিত সরকার আসছে
ততদিন পর্যন্ত সেনা সদস্যদের খুবই সতর্কতার সঙ্গে তাদের কার্যক্রম চালাতে হবে। অর্থাৎ এটা তিনি মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকছে, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। এটা নিশ্চিত যে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। তিনি এটাও বলেছেন যে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত, যদিও এটার কোনো কথা ছিল না, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে দীর্ঘ সময় মাঠে কাজ করতে হচ্ছে। এই দীর্ঘ সময় মাঠে কাজ করার যে সময়টা, এই সময়ে সেনা সদস্যদের সতর্কতার সঙ্গে পথ চলতে হবে, সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে, পা ফেলতে হবে। এই কথা তিনি বলেছেন। নির্বাচিত সরকার আসলে, তার মানে নির্বাচিত সরকার আসলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সেনাবাহিনী শুধুমাত্র মাঠেই থাকবে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, এখান থেকেই মূলত গুঞ্জনটা তৈরি হয়েছে। সেনাপ্রধান কেন এটা বললেন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীকে তার কার্যক্রম চালিয়ে যেতে হবে? তার মানে কি এক ধরনের প্রস্তুতি চলছে সেনাবাহিনীর সরকারি ক্ষমতা নেয়ার ব্যাপারে, নাকি এটা স্রেফ গুজব? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তলানিতে, যখন বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে যে গণমাধ্যমগুলো এতদিন আমরা দেখেছি চুপ থেকেছে, সরকারের বিরুদ্ধে খুব একটা নিউজ করতে তারা উৎসাহী হয়নি। এক প্রকারের আলোচনা ছিল যে সরকার আওয়ামী লীগ সরকারের মতোই এই মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, মিডিয়াকে জোর করে তাদের পক্ষে কথা বলানোর চেষ্টা করছে। সেরকম পরিস্থিতিও পাল্টে গেছে। এখন সরকারের বিরুদ্ধে বিভিন্ন নিউজ হচ্ছে এবং গণমাধ্যম বলছে গত 72 ঘন্টায় প্রায় 65টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অবিশ্বাস্য এই ঘটনাটা কেন ঘটলো এদেশে, কেন আমরা স্বস্তির মধ্যে থাকতে পারছি না, সেটা একটা বড় ব্যাপার। ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির তিনি চেষ্টা করছেন। চেষ্টা যে কিভাবে করছেন, অনেকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বসে বসে ডিমে তা দিচ্ছেন আর বলছেন চেষ্টা করছেন। পরিস্থিতি খুবই ঘোলাটে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি গতকালকে দেখলাম যে প্রেস ব্রিফিং করলেন। প্রেস ব্রিফিং করে তিনি বললেন যে পেট্রোল টহল বাড়ানো হচ্ছে এবং যৌথ বাহিনীর পেট্রোল টহল হবে। অর্থাৎ যে কোনো জায়গায় পেট্রোলে গেলে সেখানে পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সবাই একসাথে পেট্রোলে যাবে এবং ঢাকা শহরে যানজটের কারণে দ্রুত এক জায়গায় পুলিশ পৌঁছাতে পারে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছাতে পারে না। সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাইক সরবরাহ করা হবে, তারা যেন মোটরসাইকেলে করে 2 জন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। বাইকগুলো পারচেজ করা, অর্থাৎ কেনার প্রস্তুতি চলছে। কবে কিনবেন, কবে বাইক দিবেন, কবে সেই বাইকে চড়ে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন। একের পর এক আমরা যে ঘটনাগুলো ঘটতে দেখছি, গত 2 দিন দেশটা আতঙ্কের দেশ হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও গতকালকে যখন বনানী এলাকায় একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম, তখন চায়ের দোকানদার বলছিল যে সন্ধ্যা 7-8টার পরে আর লোকজন এইদিকে আর বেশি ঘোরাঘুরি করে না, সবাই বাড়ি ফিরে চলে যেতে চায়, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। একজন চায়ের দোকানি যদি এটা বোঝে, তাহলে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বুঝবে না? সেই আলোচনাও কিন্তু চতুর্দিকে হচ্ছে। দেশে জঙ্গি হামলার ঘটনা আমরা দেখেছি, কক্সবাজার বিমানবন্দরের মতো একটা সেন্সিটিভ জায়গায় জঙ্গি হামলা এবং সেখানে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 4 বছরের শিশু ধর্ষণের ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে। 72 ঘন্টায় 65টি ধর্ষণের ঘটনার খবরও আমরা গণমাধ্যমে দেখছি। সব মিলিয়ে যখন পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারছে না, তখনই কিন্তু জনগণ আলোচনা করছে দেশে কি সেনা শাসন আসছে কিনা। এবং সেনাবাহিনী প্রধানের সেনা সদস্যদের উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণ এক ধরনের উৎসাহিত করছে জনগণকে ভাবার জন্য আদতে কি ঘটতে যাচ্ছে। ইউনূস সরকার কি পারছে না? তারা কি না পারার কারণে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে বাধ্য হবে, কিংবা সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে? আর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করলে জাতিসংঘে সেনাবাহিনীর সুনাম যে আরবার বিনষ্ট হবে, শান্তিরক্ষা বাহিনীতে যাওয়া বন্ধ হয়ে যাবে,
নানা রকমের মানে ব্যাপার আলোচনায় রয়েছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি এটা আলোচনায় থাকবে নাকি দেশ সেনা শাসনের দিকে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। সমালোচনা পর্যালোচনা চলছে। বক্তব্যটির মধ্য দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক কিছু কিন্তু খোলাসা করে দিয়েছেন বলেই অনেকে মন্তব্য করছেন। কারণ সেনাপ্রধানের এই বক্তব্য এই সময়ে এসে অনেকেই ইতিবাচক এবং অনেকে নেতিবাচক মনে করছেন। কারণ বর্তমান সময়ে আমরা যদি দেখি বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার যে অবনতি এবং বর্তমান সরকারের প্রতি ওয়াকারুজ্জামান কি অনাস্থা জ্ঞাপন করলেন না সরকারকে মোটামুটি একটি সতর্ক বার্তা দিলেন, সেটাই এখন অনেকেই বলছেন। তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে বক্তব্য, সেই বক্তব্যটি একটু আপনাদের কাছে বলতে চাই। তিনি বলছেন যে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পাশাপাশি কাজের সময় অতিরিক্ত বল প্রয়োগ না করার বিষয়টিও তুলে ধরেন তিনি। সেনাপ্রধান বলেন, বল প্রয়োগ করা যাবে না, মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়। বল প্রয়োগ করতে গেলে অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যাতে কম বল প্রয়োগের মধ্যে এই কাজগুলো করা যায় তাই ভালো। তারপরে আরও তিনি বলছেন যে ওয়াকারুজ্জামান বলছেন, দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটি নির্বাচিত সরকার পেয়ে যাই, দেশ একটি শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, ততদিন পর্যন্ত ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। তিনি বলছেন, যতদিন না আমরা একটি নির্বাচিত সরকার পেয়ে যাই, দেশ একটি শান্তি শৃঙ্খলার মধ্যে আসে। মানে এখন দেশ শান্তি শৃঙ্খলার মধ্যে নাই এবং সেনা সদস্যদের ততদিন পর্যন্ত ধৈর্য ধরে তাদের ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে। দেখুন, ধৈর্যের সাথে তো সেনা সদস্যরা সব সময় কাজ করে, কিন্তু এই যে অপারেশন ডেভিল হান্ট করতে গিয়ে সেনাবাহিনী তো সেই জায়গায় আছে, তার ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে সেনাবাহিনী রাজপথে আছে। এখন যে সরকারটি আছে সেই সরকারটি একটি সরকার, সেই সরকারটিকে সার্বত্রিক সাহায্য সহযোগিতা করার প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু সেনাবাহিনী। এখন ডেভিল হান্ট করতে গিয়ে সব ডেভিলরা বাইরে চলে আসছে। এখন বল প্রয়োগ কতটুকু করবে কতটুকু করবে না সেটা আমি আসলে বুঝছি না। ওনার এই যে বক্তব্য কিন্তু অনেক বড় আকারের সন্দেহ বিরাজ করছেন। আমি চাই যে অত্যন্ত দ্রুত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, এটা বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়ও প্রয়োজন। তারপরেও বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট বিবেচনায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় না থাকতো, শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস একজন, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী বলেন, বাংলাদেশের পুলিশ বাহিনী বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলেন, তারা যে কি পরিমাণ চাপে, কি পরিমাণ প্রেসারে, কি পরিমাণ আন্তর্জাতিক প্রপাগান্ডার মধ্যে পড়তো, এটা আসলে কল্পনা করা যায় না। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, তখন হয়তো আপনারা অনেক কিছু চিন্তা করতে পারবেন, চোখের সামনে দৃশ্যমান হবে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কি অবস্থা বা অন্য দেশের কি অবস্থা। এখন অনেকেই যে সন্দেহ করেন যে বিএনপির সাথে ইন্ডিয়ার কি মার্চ হয়ে গেল কিনা বা ইন্ডিয়া বিএনপির উপর ভর করলো কিনা, যেহেতু শেখ হাসিনা যখন পালিয়ে যায় সেই সময়টাতে ডক্টর ওয়াকারুজ্জামানের সাথে কন্টিনিউয়াসলি ভারতের সেনাপ্রধান যোগাযোগ রক্ষা করে যাচ্ছিলেন। তো কয়েকদিন আগে ভারতের সেনাপ্রধান যখন বললেন যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক একটি নির্বাচিত সরকার আসলে এই হবে সেই হবে, তো সেরকমই কিন্তু আবার ওয়াকারুজ্জামান ঠিক সেরকমই কথাবার্তা বলছেন। তো আমি যেটা অন্ততপক্ষে আশা করি যে বাংলাদেশের এটা পুলিশ প্রশাসন হোক, এটা সেনা সদস্য হোক, এটা ব্যুরোক্রেসি হোক, যেইভাবে যারাই সরকারের সাথে সম্পৃক্ত, সরকারকে সার্ভ করেন যারা, তারা যে কোনো প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতিতে সরকারকে সার্বিকভাবে সমর্থন করবেন, সরকারকে
ভালোভাবেই সার্ভ করার প্রয়োজন। কিন্তু একটা নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার, একজন সেনাপ্রধান তিনি সরকারের প্রতি আনুগত্য থাকবেন, সেরকমই থাকার কথা। বিগত দিনগুলোতে শেখ হাসিনাকে তো চাটতে চাটতে সব শেষ করে ফেলতেন সেনা সদস্যরা বলুন, পুলিশ, বিজিবি, র্যাব, তারপরে সচিব, আমলা টামলা যারাই আছেন কেন সবাই এখন এতটাই স্বাধীন হয়ে গেছেন যে তারা কেমন জানি সন্দেহর আঁচ লাগিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন। যাই হোক, হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন, বেশি খোলাসা। আমি একটু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই, তার কারণ ঢাকার পরিস্থিতি কলকাতাবাসীর তাদেরও জানা দরকার, এবং পশ্চিমবঙ্গের বহু মানুষ বাংলাদেশে যাতায়াত করেন, বাংলাদেশের মানুষ এখানে আসেন, ফলে দুই দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু দুদেশেরই সংবাদ মাধ্যমের আলোচ্য বিষয়। আমি সেই জায়গা থেকে আজকে সকালবেলা ঢাকায় আমার পরিচিত একজনের সঙ্গে কথা বলছিলাম ফোনে। আমি খুব উদ্বেগের সঙ্গে জানতে চাইলাম যে সাম্প্রতিককালে তো অনেকগুলি ঘটনা ঘটেছে, বিশেষ করে এক দম্পতি, তাদের উপরে রামদা দিয়ে আক্রমণ করা হয়েছে, একজন স্বর্ণ ব্যবসায়ী, তাকে ছুরিকাঘাত করা হয়েছে, গুলি করা হয়েছে, তিনি গুরুতরভাবে আহত অবস্থায় এখন চিকিৎসাধীন। ৩-৪ দিন আগে যে ঘটনাটি প্রায় চাপাই ছিল, সেটি হচ্ছে যে একটি চলন্ত বাসে, ঢাকাগামী একটি চলন্ত বাসে ডাকাতি হয় এবং সেখানে দুজন মহিলাকে গণধর্ষণ করা হয়, এইরকম অভিযোগ আছে। পুলিশ তদন্ত করছে বিষয়টি নিয়ে, কিন্তু অভিযোগগুলি খুব গুরুতর। এবং আমি এর আগে একাধিক ভিডিওতে, আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকবে যে আমি বলেওছিলাম যে বাংলাদেশে যে ধরনের অপরাধগুলি হচ্ছে তার সঙ্গে একটা ইকোনমিক ফ্যাক্টর আছে, অর্থাৎ হঠাৎ করে প্রচুর মানুষ যেহেতু কাজ হারিয়েছেন এবং কাজ পাওয়া যাচ্ছে না, তার ফলেও অনেক সময় মানুষ অপরাধী হয়, এবং বাংলাদেশে সেটাই হচ্ছে। আমি বলেওছিলাম যে গ্রামে গঞ্জে তো হাঁস মুরগি চুরি, গরু চুরি, বাছুর চুরি, ছাগল চুরির মতো ঘটনাও বেড়ে গিয়েছে। কিন্তু তার সত্ত্বেও এইরকম, যেটা ঢাকার মতো একটা শহর যেখানে কয়েক পা পরপর পুলিশ আউটপোস্ট আছে, পুলিশের মোবাইল ভ্যান আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অপরাধ কিন্তু ক্রমশই বাড়ছে এবং সেগুলো খুব ভয়ানক, এবং বোঝা যাচ্ছে যে অপরাধীরা তারা খুব বেপরোয়া হয়ে উঠেছে। অথচ বাংলাদেশে কিন্তু মানে গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে সেনাবাহিনী ময়দানে আছে, এবং আপনারা জানেন যে দিন 10-12 আগে সেনা এবং পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে, অপারেশন ডেভিল হান্ট। এখনো পর্যন্ত, অর্থাৎ রোববার পর্যন্ত আমি বলতে পারি প্রায় 8,000-এর বেশি মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে এত মানুষকে এত দুষ্কৃতীতে যখন গ্রেপ্তারি করা হলো, তাহলে এই অপরাধগুলো কারা করছে, এটা একটা বড় প্রশ্ন। তো আমি উদ্বেগের সঙ্গে আমার পরিচিত একজনের খোঁজ নিচ্ছিলাম যে কেমন আছেন, এবং বলছিলাম যে একটু সাবধানে থাকবেন। তো কথায় কথায় আমি জিজ্ঞাসা করলাম যে কারা করছে এরকম, অপারেশন ডেভিল হান্ট চলছে, এত অপরাধীকে গ্রেপ্তার করলো। তা তিনি আমায় বললেন যে কারা করছে, মানে করছে তো একজনই। আমি বললাম কিরকম? বললো এরা সবাই হচ্ছে শেখ হাসিনার বোনের জামাইয়ের খুড়তো শাশুড়ির ননদের ঘরের, এই বলে ব্লা 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 ব্লা। উনি একটা লম্বা সম্পর্ক টানলেন। আমি বুঝলাম যে উনি আমার সঙ্গে একটু রসিকতা করে কথা বলছেন। তো আমি বললাম যে না, ব্যাপারটা তো সিরিয়াস, আপনি কি বলতে চান? বললেন দেখুন, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, যেখানে যা হবে, কারোর যদি কোনো উপদেষ্টার বা কোনো সরকারি আধিকারিকের যদি কোষ্ঠকাঠিন্য হয়, তাহলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে দেবে। এটা আমাদের খুব দুর্ভাগ্য যে প্রকৃত অপরাধীদের কেউ গ্রেপ্তারও করছে না, তাদের কেউ ছুটছেও না। ফলে উনি আমাকে এই আসল বাস্তবটি বললেন একটু রসিকতার সঙ্গে, যে পরিস্থিতিটা আসলে এই যে অপরাধী যারা, তাদেরকে ছেড়ে একেবারে টার্গেট অ্যারেস্ট করা হচ্ছে। টার্গেটেড অ্যারেস্ট হচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মী। তিনি দৃষ্টান্ত দিয়ে বললেন, দেখুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি রবিবার গভীর রাতে বা সোমবার বলা যায় ভোর রাতে, কারণ 2:30-3টের সময় তিনি তার বাড়িতে, ঢাকার বাড়িতে তিনি সাংবাদিক বৈঠক ডাকেন। এর জন্য সব সংবাদ মাধ্যমকে একটা করে বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছিল যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময় সংবাদ মাধ্যমের সঙ্গে মিলিত হবেন। সকলেই ভেবেছিলেন যে খুব ভয়ানক কোনো খবর তিনি দেবেন, বা হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে তিনি পদত্যাগ করে সরে যাবেন। কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী একেবারে নাটকীয় প্রেস কনফারেন্সে বলেছেন যে এই যে পরিস্থিতি, অর্থাৎ এত বেশি চুরি, ছিনতাই, রাহাজানি, এই সবগুলো হচ্ছে আওয়ামী লীগ করছে, এবং আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে, তারা টাকা দিয়ে অপরাধীদের ময়দানে নামিয়ে দিয়েছে। এখন এইটা হচ্ছে তার বক্তব্য যে গোটা অশান্তির মূলে আছে আওয়ামী লীগ, এই বলে তিনি দায় সেরেছেন। আসলে যেটা হয়েছে যে গত কয়েকদিনের ঘটনাবলীর প্রেক্ষিতে বাংলাদেশে বিভিন্ন সংগঠন তারা
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। এই মুহূর্তে আমি যখন এই ভিডিও করছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কিন্তু ছাত্রদের একটা বড় জমায়েত হচ্ছে। এই সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা প্রতীকী জানাজা অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ সবাই তাকে বার্তা দিচ্ছে আপনি সরে যান, আপনি ব্যর্থ। এবং এই সরে যাওয়ার কথাটা শুধুমাত্র যে সাধারণ মানুষ বা বিরোধী দলের লোকেরা বলছে তাই শুধু নয়, আইন শৃঙ্খলা যে চরম অবনতি হয়েছে এই কথাটা মানছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও। তিনি আজকে রাজশাহীতে ছিলেন এবং তিনিও বলেছেন যে এই পরিস্থিতি অস্বীকার করার কোনো সুযোগ নেই, পরিস্থিতি সত্যিই খারাপ, আমরা চেষ্টা করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আবার বলেছেন যে আপনারা সোমবার রাত থেকে দেখবেন যে কি রণমূর্তি নিয়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীগুলো এই দুষ্কৃতী দমনে নামে। এইরকম কথা তিনি আগেও বলেছেন, কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম যে পরিস্থিতিটা কতটা ভয়ানক সেটা আমি আপনাদের কাছে 3টি সংবাদপত্রের আজকে যে শিরোনাম ঢাকা থেকে প্রকাশিত সেই সংবাদপত্রের শিরোনামগুলো আগে আপনাদের কাছে আমি শোনাই। মানব জমিন পত্রিকার আজকের শিরোনাম ছিল পথে পথে আতঙ্ক বাংলাদেশে। কোনো দেশের জন্যই কিন্তু এই ধরনের সংবাদপত্রে এই ধরনের শিরোনাম মোটেই স্বস্তিদায়ক নয়, চরম অস্বস্তিকর যে একটা রাজধানী থেকে প্রকাশিত একটা দৈনিকে এইরকম একটি শিরোনাম হয়েছে। দ্বিতীয় যে শিরোনামটি সেটি দেশ রূপান্তর পত্রিকায়, সেখানে বলেছে ডেভিল হান্টেও বাড়ছে ডেভিল, অর্থাৎ বলছে যে শয়তান দমনের অভিযান চলার ফলেও শয়তানরাই রাজ করছে, অর্থাৎ প্রচুর অপরাধী ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। শেষ সেটা হচ্ছে যে গ্রোয়িং আনইজ ইন দ্য সিটি অ্যামিড ক্রাইম স্প্রি, ডেইলি স্টারের খবর। অর্থাৎ 3টি প্রথম সারির সংবাদপত্রে আজকে তারা খবর করেছে বাংলাদেশের বা ঢাকার বিশেষ করে সেখানকার বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এখন যে কথা আমি বলছিলাম যে এই পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগটা কোথায়, কি, এই নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করছি, বিভিন্ন জনের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে, তার মধ্যেই খবর এলো যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান কিছু কথা বলেছেন যেগুলি খুবই তাৎপর্যপূর্ণ। আমি প্রথমে আপনাদেরকে বলি যে সাভারের সেনা নিবাসে তিনি আজকে গিয়েছিলেন, সেনা ক্যান্টনমেন্টে। সেখানে তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে কতগুলি কথা বলেছেন। সেই কথাগুলি কিন্তু ইউনূস সরকারের জন্য চরম অস্বস্তিকর। সেনা প্রধান বলেছেন যে সেনাবাহিনী এখনো ময়দানে আছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে এতদিনে আমরা ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিতে পারবো সেনাবাহিনীকে, কিন্তু সেই পরিস্থিতি এখনো আসেনি। ফলে তিনি সেনাবাহিনীকে বলেছেন যে তারা যেন ধৈর্যের সঙ্গে এবং পেশাদারিত্বের সঙ্গে কর্তব্য পালন করে, অকারণে বেশি বল প্রয়োগ না করার পরামর্শ তিনি দিয়েছেন। এগুলি রুটিন কথা, কিন্তু প্রথমে যে কথাটি বলেছেন যে সেনাবাহিনীকে এখনো পথে থাকতে হচ্ছে, তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই স্বাভাবিক হয়নি। সেই সঙ্গে তিনি আরেকটি কথা বলেছেন, সেটাও কিন্তু ইউনূস সরকারের জন্য খুব অস্বস্তিকর। তিনি বলেছেন যে আমরা আশা করছি একটি নির্বাচিত সরকার এলে পরে আমরা সেনাবাহিনীকে নিয়ে আবার ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারবো। অর্থাৎ একটি নির্বাচিত সরকারের যে অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে, এই কথাটাও ওয়াকারুজ্জামান আকারে ইঙ্গিতে বা তার কথাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে অন্তর্বর্তী সরকার, অনির্বাচিত সরকার কখনোই একটি নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। নির্বাচিত সরকার অনেক বেশি কমান্ড নিয়ে দেশ শাসন করতে পারে, প্রশাসন চালনা করতে পারে, যেটা অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। এটাই উনি বোঝানোর চেষ্টা করেছেন। আমরা সবাই জানি যে সেনাপ্রধান বা সেনাবাহিনীর কর্মকর্তারা খানিকটা কূটনীতিকদের মতন, তারা সরাসরি রাজনীতিতে জড়াতে চান না। ওয়াকারুজ্জামান তো নিজেই উনি বলেছেন যে আমি কখনোই রাজনৈতিক মধ্যে জড়াতে চাই না, রাজনীতিতে জড়াতে চাই না, আমার কোনো ক্ষমতা নেওয়ার কোনো বাসনা নেই, এসব কথা তিনি বলেছিলেন। সেগুলো প্রায় 6-7 মাস বয়স হয়ে গেল সেই কথাগুলো। এই মুহূর্তে যখন এই কথাটি বলছেন তখন কিন্তু এর তাৎপর্য আলাদা, যে কেন তিনি হঠাৎ করে কথাটি বললেন। এবং সবাই, আমি বাংলাদেশের অনেক সাংবাদিক এবং নেতাদের সঙ্গে যেটা কথা বললাম, সবাই মনে করছে যে ওনার এই যে নিরীহ কথা, এটা মোটেই কোনো নিরীহ কথা নয়, উনি অনেক বড় একটি বার্তা সরকারকেও দিয়েছেন। এখন যেটা আলোচনা যে ওয়াকারুজ্জামান তার নিজেরই গদি থাকবে কিনা, এই নিয়ে একটা সংশয় আছে। তার সঙ্গে ইউনূস সরকারের সম্পর্ক মোটেই ভালো নয়। গত বছর তো ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তাদের দুজনকেই সরানোর চেষ্টা হয়েছিল, কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়নি। রাষ্ট্রপতির ক্ষেত্রে কিছু সাংবিধানিক বাধা আছে, অন্যদিকে সেনা প্রধানের ক্ষেত্রে সরকার অতটা এগোনোর সাহস দেখায়নি, কিন্তু তিনি সরকারের গুড বুকে নেই। কিন্তু আজকে মনে হলো যে সরকারও সেনাপ্রধানের গুড বুকে নেই।
সরকারও সেনাপ্রধানের গুডবুকে নেই, এটা ওয়াকারুজ্জামান বুঝিয়ে দিয়েছেন। তার কারণ তাকে তার বাহিনী পরিচালনা করতে হচ্ছে। বাহিনীতে তিনি বুঝতে পারছেন যে দীর্ঘদিন ধরে যদি এই ধরনের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সেনাবাহিনীকে ময়দানে রেখে দেওয়া হয়, তাহলে সেনাবাহিনীর মধ্যে পুলিশের অসুখগুলো ঢুকে যাবে। অর্থাৎ পুলিশের মতো তারা তোলাবাজি করতে পারে, তারা অকারণ বল প্রয়োগ করতে পারে, এবং ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনাতে কিন্তু সেনাবাহিনীর দিকে আঙুলও উঠেছে যে সেনাবাহিনীর তারা অত্যাচার করছে ক্যাম্পে নিয়ে গিয়ে, বা মানে বিনা নোটিশে হঠাৎ করে মাঝরাতে কাউকে তুলে নিয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে সে অসুস্থ হয়ে পড়েছে এবং ফাইনালি হাসপাতালে মারা গিয়েছেন। গত মাসেই যুব দলের এবং যুব দলেরই বিএনপির যে যুব সংগঠন তাদের একজন কুমিল্লায় তাকে সেনাবাহিনী তুলে নিয়ে গিয়েছিল, পরে তিনি মারা যান সেনা হেফাজতে। তো এরকম অনেকগুলি ঘটনাও ঘটেছে। এবং আজকে সোমবার যখন আমরা ভিডিও করছি তখন বাংলাদেশে খুব বড় ঘটনা হচ্ছে যে কক্সবাজারে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ওপরে হামলা হয়েছে বলে সেনাবাহিনী দাবি করছে, কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ঘটনাটি মোটেই সেরকম নয়। ঘটনাটি হচ্ছে যে একটি জমি দখল নিতে চায় মানে বিমান বাহিনী, এবং বিমান বাহিনীর জওয়ানদের সঙ্গে স্থানীয় মানুষের সংঘর্ষ হয়, তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছিল, তার ফলে গুলি চালে এবং সেই গুলিতে একজন নিহত হয়েছে, এক তরুণ নিহত হয়েছে। এখন সেনাবাহিনী বলছে যে তারা আক্রান্ত। যদি আমি সেনাবাহিনীর বক্তব্যটাকে সঠিক ধরি তাহলেও কিন্তু সেটা একটা অশনি সংকেত একটা দেশের জন্য, যে সেনাবাহিনী, আমরা জানি যে গত বছর যখন আগস্ট মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থান হলো, তখন 3 আগস্ট সেনাবাহিনীর বর্তমান প্রধান ওয়াকারুজ্জামান তিনি জাতির উদ্দেশ্যে যে মানে সেনাবাহিনীকে তিনি যে অ্যাড্রেস করেছিলেন, যেটা সেনা ক্যান্টনমেন্ট থেকে সদর দপ্তর থেকে যে প্রেস রিলিজ ইস্যু করা হয়েছিল, তাতে তিনি বলেছিলেন যে যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী দেশবাসীর পাশে থাকবে। আজকে দেখা যাচ্ছে সেই সেনাবাহিনী দেশবাসীর দ্বারা আক্রান্ত হচ্ছে এবং অনেকগুলি জায়গায় কিন্তু দেশবাসীর বিক্ষোভের মুখে পড়েছে সেনাবাহিনী। আমরা গত বছর দেখেছিলাম যে সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকায় কিভাবে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়তে বাংলাদেশে যেভাবে রাজনৈতিক হত্যা, সরকারি বেসরকারি অফিস কাছারিতে হামলাবাজি এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা, অপহরণ, নানানভাবে যে ঘটনাগুলি ঘটেছে, সেখানে সেনাবাহিনীর নীরবতা নিয়ে বারে বারে কিন্তু প্রশ্ন উঠছিল। সেই সেনাবাহিনী ছিল যে জনবান্ধব বা দেশবাসীর কাছে একটা বন্ধুস্থানীয় বাহিনী হিসেবে তারা নিজেদেরকে হাজির করেছিল, যে তারা কোনো বল প্রয়োগে যায়নি, এবং বল প্রয়োগ করলে তো 5 আগস্টের গণ অভ্যুত্থানে হওয়ার কথাই ছিল না। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে সেই দেশবাসী সেনাবাহিনীর বিরুদ্ধে নানান জায়গাতে প্রতিবাদ করছে, রুখে দাঁড়াচ্ছে, এমনকি সেনাবাহিনী বলছে যে তারা আক্রান্ত। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তার একটা 2-3টে কারণ আছে। একটি কারণ তো হচ্ছে যে গণ অভ্যুত্থানের নামে পরবর্তী কয়েকদিন ধরে যেভাবে লুটতরাজ চলেছে, পুলিশের অস্ত্র এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অস্ত্র যেভাবে লুটতরাজ হয়েছে, সেই অস্ত্রগুলোর প্রায় 10% এখনো ফেরত আসেনি। ফলে সরকারি অস্ত্র, পুলিশের অস্ত্র, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অস্ত্র সাধারণ মানুষ এবং দুষ্কৃতীদের হাতে ঘোরাফেরা করছে, সেগুলি তারা এখন ব্যবহার করছে সুযোগ পেয়ে। 2 নম্বর হচ্ছে যে প্রচুর দুষ্কৃতী এবং বিশেষ করে দাগি দুষ্কৃতী, দেশ বিরোধী বা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত এরকম প্রায় শতাধিক দুষ্কৃতী তারা জামিন পেয়েছে অথবা জেল থেকে পালিয়ে গিয়েছে, তাদেরকেও কিন্তু সরকার গ্রেপ্তার করতে পারেনি। ফলে এরা এখন কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে মিশে আছে এবং তারা বুঝতে পারছে যে এখন এটা তাদের জমানা, অর্থাৎ তারা যা করবেন, কারণ তাদের হাতে মারণাস্ত্র আছে, তাদের পাশে সরকার আছে। কারণ সরকার না চাইলে এই ধরনের লোকেরা জামিন পেয়ে যায় না, কারণ সরকারি আইনজীবী তো জোরালোভাবে এদের জামিনের বিরোধিতা করার কথা ছিল, কিন্তু তারা সেগুলি করেননি, সেগুলো বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে এসছে। ফলে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের একাংশ, তাদের হাতে প্রচুর আর্মস আছে, তারা পুলিশকে, সেনাবাহিনীকে ওভার পাওয়ার করে দিচ্ছে। 3 নম্বর যে ঘটনাটি সেটি হচ্ছে যে এই যে অপারেশন ডেভিল হান্ট হলো বা চলছে, যেটা সেখানে দেখা যাচ্ছে 8000 লোককে গ্রেপ্তার করার পরেও এত বেশি অপরাধী তারা তৎপর, তারা সক্রিয়। তার একটা বড় কারণ হচ্ছে যে অপারেশন ডেভিল হান্টের নামে আসলে কিন্তু এই চুরি, চোর, ছিনতাইকারী, ডাকাত এদের গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তারটা করা হয়েছে, একেবারে নিশানা করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। এবং গতকালও ওই গভীর রাতে বা সোমবার ভোর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক বৈঠক করে, নাটকীয় সাংবাদিক বৈঠকে যে কথা বলেছেন, সেখানেও কিন্তু বার্তা স্পষ্ট যে আওয়ামী লীগের নেতা কর্মীদের আরো বেশি করে গ্রেপ্তার করতে হবে। আমরা তো জানি যে অপারেশন ডেভিল হান্টও শুরু হয়েছিল আওয়ামী লীগের
প্রতিবাদ প্রতিরোধকে কেন্দ্র করে গাজীপুরে একজন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল উচ্ছৃঙ্খল যুবক তারা হামলা চালায়। সেই হামলাবাজদের গ্রামবাসীরা ঘিরে ধরে তারা তাদের উপর মারধর করে, পরবর্তীকালে তাদের একজন মারাও যায়। ফলে এই ঘটনার পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব সরকারের উপর প্রবল চাপ তৈরি করেছে এবং সেই চাপের মুখে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়। আমি যতদূর শুনছিলাম যে হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে প্রবল চাপ তৈরি করেছিলেন যে আরো বেশি করে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের, সাবেক মন্ত্রী, নেতা, সাবেক সাংসদ, কর্মী এদেরকে জেলে পুরতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি কথা দিতে পারেননি, কিন্তু পরে সরকারের সর্বোচ্চ স্তর থেকে তার কাছে নির্দেশ আসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যা চাইছে সেই মতো যেন পদক্ষেপ করা হয়। তারপরেই দেখা যায় যে সন্ধ্যেবেলা ঘোষণা হয় যে অপারেশন ডেভিল হান্ট। গতকালও স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সাংবাদিক বৈঠক করছেন তখন দেখা যায় যে তার বাড়ির বাইরে হাসনাত আব্দুল্লাহ গাড়ি নিয়ে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কি এমন জরুরি প্রয়োজন পড়ছে যে তিনি মাঝরাতে তার বাড়িতে যাচ্ছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা ভোর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘুম থেকে তুলে তারা দাবি করেছিল যে অবিলম্বে বড় আকারে অভিযান শুরু করতে হবে। ফলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কতটা মন্ত্রকের দায়িত্ব পালন করতে পারছেন আর কতটা তিনি চালিত হচ্ছেন এ নিয়ে একটা সংশয় আছে। এবং সরকারটা কারা চালাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নাকি যারা উপদেষ্টা হিসেবে আছেন, এসব নিয়েও কিন্তু নানান ধরনের সংশয় প্রশ্ন দেখা দিচ্ছে। তার কারণ হচ্ছে যে বিভিন্ন ঘটনাতে এটা প্রমাণিত হচ্ছে যে সরকারের হাতে কোনো কিছু নেই। এই পরিস্থিতিতে সেনা প্রধানের বক্তব্য কিন্তু অনেকের কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে এবং তারা অনেকে একথাও বলছেন যে পরিস্থিতি বাংলাদেশের তৈরি হয়েছে, অর্থাৎ সবাই রাজা অর্থাৎ যারা যেভাবে ক্ষমতাবান তারাই এখন সেখানে দাদাগিরি রাহাজানি করে বেড়াচ্ছে। তারা মনে করছে যে বাংলাদেশে খুব বহুল চর্চিত এবং অনেকেই সেই পরিস্থিতি চান না, সেটি হচ্ছে যে 2006, 7, 8 যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, অনেকে মনে করছেন যে বাংলাদেশে একটা সেনা হস্তক্ষেপ দরকার, অর্থাৎ সেনাবাহিনীর একটা তৎপরতা দরকার যাতে তারা এমন একটা সরকারকে ক্ষমতায় আনতে পারে যে সরকার সব দলকেই রাজনীতি করার সুযোগ দেবে এবং তারা কিছুদিন সরকার চালিয়ে তারপর একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করে দেবে। এই যে আলোচনাগুলো আরো তীব্রতা পেয়েছে। আমি শুনছিলাম যে ওয়াকারুজ্জামানের আজকের বক্তব্য অর্থাৎ সোমবারের বক্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি আইন শৃঙ্খলা যে বিপন্ন বেহাল সে কথাটি যেমন তিনি তুলে ধরেছেন, তেমনি একই সঙ্গে তিনি একটি নির্বাচিত সরকারের কথা বলেছেন। এখন নির্বাচিত সরকার মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর অথবা আগামী বছরের জুন মাসে হয়ে যাওয়ার কথা। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট, খুবই লক্ষণীয় যে সরকার খুব ঘোষিত অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়ে বা বড় আকারে সাংবাদিক বৈঠক করে কিন্তু নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করছে না, যে কারণে বিএনপি বারে বারে বলছে কবে নির্বাচন এটা ঘোষণা করুন। বিএনপি দ্রুত নির্বাচন চায়, আমি আজকে সেই বিষয়ে আলোচনা করছি না, কিন্তু বিএনপি কেন কথাটি বলছে কবে নির্বাচন, তার কারণ সবার মধ্যে এই নিয়ে ধোঁয়াশা আছে যে আদৌ মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে ভোট করাবেন নাকি জুনে করাবেন নাকি আরো পিছিয়ে যাবে ভোট। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে এমন একটা মাৎসন্যায় পরিস্থিতি, অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে যেখান থেকে সেনাকে অনেক বেশি দায়িত্ব বা কর্তব্য পালন করা জরুরি হয়ে পড়েছে। তারা যদি সত্যি দেশবাসীর পাশে দাঁড়াতে চায় তাহলে তাদেরকে কিছু হস্তক্ষেপ বা কিছু পদক্ষেপ করতে হবে। সেই পদক্ষেপটা কি হবে কেউ জানে না, কিন্তু মানুষ এরকম একটা কিছু প্রত্যাশা করছে বলে আমি অন্তত যাদের সঙ্গে কথাবার্তা বলছি তারা বলছেন যে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় দেশবাসীর পাশে থাকার সংকল্প করা সেনাবাহিনী তারা হাত গুটিয়ে থাকলে সেটা একটা দেশবাসীর প্রতি শত্রুতা করা হবে, বিশ্বাসঘাতকতা করা হবে, এটাই অনেকে আমাকে বললেন। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন বক্তব্যের মর্মত কি এবং বক্তব্য কি প্রমাণিত করেছে। আপনারা আলোচনা শুনেছে মন্তব্য করবেন। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেনাপ্রধানের কিন্তু সেনাবাহিনী কিন্তু আগে থেকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে তারা মাঠে আছে, কিন্তু ম্যাজিস্ট্রেটি পাওয়ার তারা কাজে লাগায়নি। কাজে না লাগিয়ে দেশের এই অরাজকতার মধ্যে তারা ধৈর্য ধরে আছে, কিন্তু সেনাপ্রধান তাদেরকে আরো ধৈর্য ধরতে বললেন।
কিন্তু বিষয়টা একেবারেই মানে আমার মাথায় কেমন যেন একটা হয়ে গেল, কেমন যেন রহস্যজনক একটা কথা হয়ে গেল। সেনাপ্রধানের যদি ইচ্ছা করে বা সেনাবাহিনী যদি ইচ্ছা করে, তারা দেশকে আমি বলবো 24 ঘন্টার মধ্যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে সেনাবাহিনী ইচ্ছা করলে। সেনাবাহিনীর কাজ তো এটাই, দেশ ঠিক করা। এখন যুদ্ধ অন্য দেশের সাথে না লাগলেও যুদ্ধরও তো একটা অবস্থার মতো এই দেশটা হয়ে গিয়েছে। তো এখানে তো সেনাবাহিনী যদি দেশকে তারা ধৈর্যের সাথে কাজ করতে চায়, তাহলে মনে হয় না যে আমার আইন শৃঙ্খলা বাহিনীর পরিবর্তন বা স্বাভাবিক হবে। সেনাবাহিনী কঠোর হতে হবে, প্রশাসন কঠোর হতে হবে, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আসবে। আইন শৃঙ্খলা বাহিনীর এই সমস্ত ধৈর্যের পরিচয় দেওয়ার কারণেই কিন্তু আজকে ছিনতাই, আজকে দর্শন, আজকে বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে। আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠিন হতে হবে।